ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে মানবিক শাখায় ভর্তিকৃত যুক্তিবিদ্যা বিষয়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ থেকে সারা দেশে একাদশ শ্রেণীতে শুরু হচ্ছে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম। কিন্তু এমনটি হওয়ার কথা ছিল না। কথা ছিল যেদিন তোমাদের প্রথম ক্লাস হবে তোমরা শ্রেণীকক্ষে থাকবে, আমরা শ্রেণীকক্ষে এসে তোমাদেরকে পাঠদান করব। কিন্তু বিধি বাম, কোভিড-19 বিপর্যস্ত পৃথিবী, বিপর্যস্ত বাংলাদেশ, পৃথিবী যেন হঠাৎ করে থমকে গেছে এই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অদৃশ্য কোভিডের আক্রমণে। তারপরেও চলতে হয় টিকে থাকার জন্যে। টিকে থাকার প্রচেষ্টা মানুষের চলে আসছে সেই সভ্যতার প্রথম থেকেই, এবং মানুষ এই প্রচেষ্টার জন্যেই সভ্যতার আজকের এই অবস্থায় এসে উপনীত হতে পেরেছে। কোভিড আমাদেরকে অনেকটা বিপর্যস্ত করে দিলেও আমরা একেবারে ধ্বংস হয়ে যাইনি। আমরা পরাজিত হতে পারি, কিন্তু পরাজয়ের স্তূপ থেকে আবার আমরা উঠে দাঁড়াই। সেজন্যে যেমনটি বিপর্যস্ত হয়েছে এই পৃথিবীর সকল কার্যক্রম, বিপর্যস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রদান কার্যক্রম, কিন্তু তারপরেও সেই বিপর্যস্ত অবস্থা থেকে আমরা উঠে দাঁড়ানোর প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং সেই চেষ্টারই অংশ হিসেবে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনলাইন ভিত্তিক শিক্ষা প্রদান কার্যক্রম চলছে সারা দেশ জুড়েই। আজ থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে তোমাদের আনুষ্ঠানিক শিক্ষা প্রদান কার্যক্রম। আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক হিসেবে আছি আব্দুল হাফিজ মাহমুদ, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ। ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে, যারা এই ক্লাসে এই মুহূর্তে শুনছ অথবা পরে শুনবে, সকলকেই আমার বিভাগের পক্ষ থেকে শরতের শিশির মাখা শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা আজকের এই ক্লাসে এমন একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, বা ইতোমধ্যে যারা এই বিষয়টি তোমরা তোমাদের বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করেছ অথবা পরেও যদি সুযোগ থাকে অন্তর্ভুক্ত করবে, তাদের জন্য একেবারেই নতুন একটি বিষয়, যার নাম হচ্ছে যুক্তিবিদ্যা, ইংরেজিতে যাকে আমরা বলে থাকি লজিক। তোমরা প্রাথমিক বিদ্যালয়ে 5 বছর অধ্যয়ন করেছ, তোমরা হাই স্কুল পর্যায়েও 5 বছর অধ্যয়ন করেছ। এই 10টি বছর অতিক্রম করে তোমরা এসেছ তোমাদের 11তম শিক্ষাবর্ষে, কিন্তু কোথাও যুক্তিবিদ্যা নামের কোনো বিষয় ছিল না। কিন্তু কোনো না কোনোভাবে জীবন চলার পথে অথবা এই বিগত দিনের পাঠ্য কার্যক্রমে যুক্তি, যৌক্তিকতা এই সকল শব্দের সাথে তোমরা পরিচিত হয়েছ, কিন্তু কেউ তোমাদেরকে জানানোরও হয়তো প্রয়োজন বোধ করেনি যৌক্তিকতা বিষয়টি কি, যুক্তি কি, এই বিষয়গুলো। যেভাবেই হোক, তোমরা যারা এই বিষয়টি নিয়েছ অধ্যয়ন করার জন্য, তাদের জন্য আমি মনে করি একটি আকর্ষণীয় বিষয়, একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক প্রেক্ষাপটেও যুক্তিবিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এই জগতে যখন জীবনানন্দের ভাষায় অদ্ভুত আঁধার নেমে আসে, চিন্তার জগতে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, ঠিক তেমনিতর অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে যুক্তিবিদ্যা। যুক্তির নিরিখে যখন বিশ্ব গড়ার প্রত্যয় জাগে, তখনই এই বিশ্ব হয় সুন্দর, এই বিশ্ব হয় কল্যাণকর। আর যুক্তি যখন নির্বাসিত থাকে, তখন এই বিশ্বের বুকে, রাষ্ট্রের বুকে, সমাজ এবং পরিবারের বুকে অকল্যাণ এসে ভর করে। আমরা এমন একটি বিষয় পড়তে যাচ্ছি যে বিষয় আমাদেরকে অন্ধকার হতে মুক্তি দেবে, আমাদেরকে আলোর সন্ধান দেবে। আমরা এই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, কিন্তু একটি ক্লাসে এই বিষয়ের সবগুলো বিষয় তোমাদের সামনে সহজে উপস্থাপন করা সম্ভব হবে না।
আজকের ক্লাসটিকে আমি মূলত দুটি ভাগে বিভক্ত করব। প্রথম পর্যায়ে আমি শুধু এতটুকুতেই আলোচনা সীমাবদ্ধ রাখব যে যুক্তিবিদ্যাটা কী, যাতে আজকের ক্লাস যারা শুনবে তারা তোমাদের বন্ধুদের সাথে, তোমার পরিচিতজনদের সাথে তুমি নিজে থেকেই এই বিষয়টি স্পষ্ট করতে পারো যে এই হচ্ছে যুক্তিবিদ্যা, বা এই বিষয়টি আমাদের সকলেরই জানা উচিত। তার পরবর্তী ধাপেই আমি উপস্থাপন করার চেষ্টা করব হয় লজিক ইজ নেসেসারি, অথবা যদি এইভাবে প্রশ্নটি উত্থাপন করি, হয় ডু উই স্টাডি লজিক। তোমরা হয়তো খেয়াল করছো ব্ল্যাকবোর্ডে লজিক শব্দটি লেখা আছে, এবং ব্ল্যাকবোর্ডে পর্যায়ক্রমে এভাবে লেখা আছে, গ্রিক লগস, তারপর আবারও গ্রিক লজিক, ল্যাটিন লজিকা, ইংলিশ লজিক। আমি ক্লাসের শুরুর দিকেই বলেছি, বাংলায় যাকে আমরা বলছি যুক্তিবিদ্যা, ইংরেজিতে তাকেই বলা হচ্ছে লজিক। তাহলে শব্দগত দিক থেকে আপাতত আমাদের কাছে এমনটি মনে হতে পারে যে যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি সংক্রান্ত বিষয় বা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান। আমরা যদি তার উৎপত্তিগত অর্থের দিকে যদি তাকাই, তাহলে বিষয়টি দেখব যে যুক্তিবিদ্যার ইংরেজি হচ্ছে লজিক। এই লজিক শব্দটি আসছে গ্রিক লগস থেকে। লগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা, শব্দ বা ভাষা। চিন্তা, শব্দ বা ভাষা। আবার এই লগস শব্দটি এসেছে লজিক থেকে। এই লজিকের অর্থ হচ্ছে আর্ট অফ রিজনিং, অথবা আমরা বাংলায় বলতে পারি চিন্তার কলা। তারপরের ধাপে দেখছি যে ল্যাটিন ভাষায় এই লজিকা শব্দের অস্তিত্ব আছে, এবং এই লজিকা থেকে ইংরেজিতে এই লজিক শব্দটি এসেছে। তাহলে উৎপত্তিগত দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি অথবা যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে এই কথা আমরা বলবো যে লজিক হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিষয় বা বিজ্ঞান। যেহেতু আমরা দেখানোর চেষ্টা করেছি লজিক শব্দটি এসেছে লগস থেকে, এই লগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা, শব্দ বা ভাষা। সেই দিক থেকে এই লজিক বিষয়টিকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে লজিক হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিষয় বা বিজ্ঞান। যে কোনো বিষয়কে প্রকাশ করতে হলে ভাষার প্রয়োজন, আর এই চিন্তাকেও প্রকাশ করতে হলে ভাষার প্রয়োজন, এবং ভাষায় যখন এই চিন্তা প্রকাশিত হয় তখনই আমরা তাকে বলছি লজিক। এই চিন্তাকে আরেকটি শব্দে আমরা চিহ্নিত করতে পারি, সেটি হচ্ছে যুক্তি পদ্ধতি, যার ইংরেজি হচ্ছে রিজনিং। চিন্তা অনেক রকম হতে পারে। কখনো কল্পনা অর্থে চিন্তা শব্দের ব্যবহার দেখা যায়, স্মৃতি অর্থে চিন্তা শব্দের ব্যবহার দেখা যায়, এবং অনুমানমূলক অর্থে এই চিন্তা শব্দের ব্যবহার দেখা যায়। কিন্তু চিন্তার এই সবগুলো আসপেক্ট নিয়ে যুক্তিবিদ্যায় আলোচনা করা হয় না। যুক্তিবিদ্যায় কেবলমাত্র যে চিন্তা বলতে অনুমানমূলক চিন্তাকে বোঝানো হয় সেই চিন্তা নিয়ে আলোচনা করে। তাহলে চিন্তা বলতে যদি হয় অনুমানমূলক চিন্তা, বিশেষ করে যুক্তিবিদ্যার ক্ষেত্রে, তাহলে আমরা এই লজিক অথবা যুক্তিবিদ্যাকে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে অনুমান বিষয়ক বিজ্ঞান বা বিষয়। তাহলে এখন স্বাভাবিকভাবে আরেকটি প্রশ্ন জাগবে যে অনুমানটি কি। আমরা এই যুক্তিবিদ্যা অধ্যয়ন করতে যে আলোচনা করতে যে আমরা নতুন নতুন শব্দের আমরা দেখা পাবো, যে শব্দগুলো হয়তো আমাদের খুবই পরিচিত অথবা একেবারেই পরিচিত নয়, সেই শব্দগুলোর অর্থ আমরা সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব এবং তোমরাও মনে রাখার চেষ্টা করবে।
অনুমান এই শব্দটি খুবই পরিচিত, আমরা সবাই ব্যবহার করে থাকি, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী অজ্ঞানী, এরকম সবাই আমরা ব্যবহার করি। কিন্তু আমরা সহজে হয়তো এই অনুমান শব্দের যে সংজ্ঞা বা অনুমান বলতে কী বোঝানো হয় সেদিকে আমরা খেয়াল করি না। আজকে প্রথম ক্লাসেই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে এই অনুমান বলতে কী বোঝানো হয়। অনুমানকে আমরা আরেকটি প্রতিশব্দ অনুমানের ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে আন্দাজ। অনুমানকে যদি সংজ্ঞায়িত করি তাহলে সংজ্ঞাটি এরকম দাঁড়াবে: অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, যে মানসিক প্রক্রিয়ায় আমরা কোনো জানা জিনিসের উপর ভিত্তি করে অজানাকে জানার চেষ্টা চালাই। তাহলে অনুমান হচ্ছে অজানাকে জানার একটা প্রক্রিয়া, এবং এই অজানাকে জানার জন্য আমাদের নির্ভর করতে হয় কিছু জানা জিনিসের উপরে। তখনই এই প্রক্রিয়াটিকে বলা হয় অনুমান। উদাহরণ হিসেবে আমরা উপস্থাপন করতে পারি আগুন এবং ধোঁয়ার একটি প্রচলিত উদাহরণ। আমরা জানি যেখানে আগুন থাকে সেখানে ধোঁয়া থাকে। যদি এমনটি হয় দূরে কোথাও আমরা শুধু ধোঁয়া দেখতে পাচ্ছি, তারপর হয়তো আমরা অনুমান করব যে সেখানে আগুন আছে। আমরা কিন্তু জানি না যে সেখানে আগুন আছে কিনা। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে হতে পারে আধা কিলোমিটার দূরে কোথাও আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে আগুন আছে কিনা বিষয়টি আমাদের জানা নেই। আমরা শুধু এতটুকু জানি যেখানে আগুন থাকে সেখানে ধোঁয়া থাকে, অথবা আমাদের অতীত অভিজ্ঞতা বলে যেখানে আগুন থাকে সেখানে ধোঁয়া থাকে। আমরা আমাদের সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বা সেই জানা জিনিসের উপর ভিত্তি করে যখন নতুন করে সিদ্ধান্তটা নিই যে আমি যেখানে আছি সেখান থেকে আধা কিলোমিটার দূরে যেখানে ধোঁয়ার অস্তিত্ব দেখা যাচ্ছে সেখানে আগুন আছে, এই যে আমি একটি সিদ্ধান্ত উপনীত হলাম সেখানকার ধোঁয়া দেখে যে সেখানে আগুন আছে, সেই বিষয়টি হলো অনুমান। এখানে আরেকটি বিষয় বলে রাখতে হবে যে এই যে আমি অনুমান করলাম সেই অনুমানটি আমার সঠিক নাও হতে পারে। সেখানে যখন আমি সরাসরি যাব, যে হয়তো আমি এমনটিও দেখতে পারি যেহেতু শীত আসতে আসতে এরকম একটি সময়ে আমি সেখানে ধোঁয়ার মতো কিছু দেখতে পাচ্ছি, যে দেখলাম যে না সেটি তো ধোঁয়া নয়, সেটি হলো কুয়াশা। তাহলে আমার অনুমান ভুল হয়ে গেল। তাহলে এই আলোচনা থেকেই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে অনুমান সঠিক হতে পারে, অনুমান বেঠিক হতে পারে। অর্থাৎ অনুমান ভুল হতে পারে, অনুমান মিথ্যা হতে পারে। অর্থাৎ অনুমানের ক্ষেত্রে রাইট রং এই দুটি বিষয়ই প্রযোজ্য। আমরা যুক্তিবিদ্যায় যখন আমরা অনুমানটি পড়ব তখন আরেকটি শব্দের ব্যবহার সেখানে আমরা করব, সেটি হলো যে আমাদের অনুমান ভ্যালিড, বৈধ হতে পারে অথবা অবৈধ হতে পারে। তার অর্থ প্রায় একই রকমের। অনুমান সঠিক হতে পারে অর্থাৎ অনুমান বৈধ হতে পারে, অনুমান বেঠিক হতে পারে, দ্যাট ইজ অনুমান ইনভ্যালিড হতে পারে। তাহলে অনুমানের বেলায় এই দুটি বিষয় প্রযোজ্য, যে অনুমান সঠিক হতে পারে, অনুমান বেঠিক হতে পারে। কিন্তু আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, আমরা কি কখনো এরকম অনুমান করতে চাই যে অনুমান বেঠিক হতে পারে? তোমরা সামনে থাকলে নিশ্চয়ই এই উত্তরটি দিতে, অথবা তোমরা যারা আমার এই ক্লাস শুনছো তারা নিজেরাই নিজেদেরকে এই উত্তর প্রদান করবে যে না, আমরা এরকম কোনো অনুমান করতে চাই না যে অনুমান বেঠিক হতে পারে। আমরা সবসময় সঠিক অনুমানটি করতে চাই। তাহলে এখন যদি আবারও যদি প্রশ্ন করা হয় কিভাবে সেই সঠিক অনুমান করা হবে, আমরা কি জানি সেই সঠিক অনুমান করার নিয়মাবলীগুলো? উত্তর হয়তো এরকম হবে যে না, আমরা জানি না। তাহলে আমাদেরকে এরকম কোনো বিষয়ের সহযোগিতা নিতে হবে যে বিষয় আমাদেরকে জানান দেবে কিভাবে সঠিক অনুমান করা যায়। আমরা আগেই যেহেতু বলেছি যুক্তিবিদ্যা হলো অনুমান সংক্রান্ত বিষয় বা অনুমান সংক্রান্ত বিজ্ঞান, এবং এই অনুমান সঠিক হতে পারে, অনুমান বেঠিক হতে পারে। যুক্তিবিদ্যার কাজ হচ্ছে সঠিক অনুমানের নিয়মাবলীগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করা। যুক্তিবিদ্যা অধ্যয়নের একটি শাস্ত্র হিসেবে আমাদেরকে এই সকল নিয়মগুলো জানান দিচ্ছে, যে নিয়মগুলো একটি অনুমানকে কিভাবে সঠিক করা যায় সেগুলো দিয়ে।
তো দ্বিতীয় যে প্রশ্নটি, যে অনুমান যখন বেঠিক হয়ে যায় সেখানে যুক্তিবিদ্যার কি কাজ? যুক্তিবিদ্যার কাজ হলো অনুমানটি সঠিক হয়েছে কিনা সেটি খুঁজে দেখা, তদন্ত করে দেখা। অনুমান যদি বেঠিক হয়ে যায় সেটি কেন বেঠিক হলো, বা ইনভ্যালিড যদি হয় সেটি কেন হলো, সেই বিষয়টি আমরা যুক্তিবিদ্যার নিয়মাবলী পড়েই আমরা জানতে পারি। তাহলে আমরা যুক্তিবিদ্যাকে যদি আপাতত এইভাবে যদি চিহ্নিত করি বা এইভাবে যদি জেনে থাকি যে যুক্তিবিদ্যা হচ্ছে অনুমান সংক্রান্ত বিষয় বা বিজ্ঞান, এবং এই যুক্তিবিদ্যায় অনুমানের নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়। অনুমান দুই রকমের হতে পারে, সঠিক হতে পারে, বেঠিক হতে পারে। যুক্তিবিদ্যা এই সঠিক অনুমান তৈরির নিয়মাবলী নিয়ে আলোচনা করে এবং কিভাবে একটি অনুমান বেঠিক হয় বা ইনভ্যালিড হয় সেইটিকে কিভাবে খুঁজে বের করতে হয়, সেই আইন কানুন, সেই নিয়মাবলীগুলো যুক্তিবিদ্যা আমাদেরকে দেখিয়ে দেয়। তাহলে মোটামুটিভাবে এতটুকু পরিষ্কার হওয়ার কথা যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে আমরা যে অনুমানের সহযোগিতা আমরা গ্রহণ করে থাকি, সেই অনুমানকে সঠিক করে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে নিয়মাবলী প্রয়োজন, সেই নিয়মাবলীগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করে থাকে যুক্তিবিদ্যা, যাকে আমরা বলছি অনুমানমূলক বিষয় বা বিজ্ঞান। এখন আমরা দেখার চেষ্টা করব যে এই যুক্তিবিদ্যার পঠন পাঠন কখন থেকে শুরু হয়। এই যুক্তিবিদ্যাকে বলা হচ্ছে দর্শনের একটি ব্রাঞ্চ। আমরা যারা দর্শনের শিক্ষক তারা আমরা যুক্তিবিদ্যা পড়াই। এই দর্শনের একটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে যখন থেকে দর্শনের আলোচনা শুরু তখন থেকেই যুক্তিবিদ্যারও শুরু হয়েছে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু তারপরে একটু কথা থেকে যায় যে না, দর্শনের যখন আলোচনা হয়েছে যুক্তিবিদ্যার আলোচনাটি ছিল প্রচ্ছন্ন। এরিস্টটলের হাত ধরে যুক্তিবিদ্যা একটি জ্ঞানের বিষয়বস্তু হিসেবে, জ্ঞানের একটি শাখা হিসেবে আলাদাভাবে প্রতিষ্ঠা লাভ করে। এরিস্টটলের সময়কাল খ্রিস্টপূর্ব 384 থেকে 322। এরিস্টটলের একটি বিখ্যাত গ্রন্থ হল অর্গানন। এই অর্গাননের বাংলা আমরা করতে পারি উপায় অথবা যন্ত্র। এই উপায় অথবা যন্ত্র, এই গ্রন্থেই এরিস্টটল অনুমান হিসেবে সহানুমান নিয়ে আলোচনা করেন এবং সহানুমান কিভাবে বৈধ হয়, কিভাবে অবৈধ হয়, এই নিয়মগুলো তিনি তুলে ধরেন। এই অর্গানন পুস্তকের মাধ্যমে জ্ঞানের একটি পৃথক বিষয় হিসেবে, প্রয়োজনীয় একটি বিষয় হিসেবে এরিস্টটল যখন অনুমান সংক্রান্ত বিষয় বা সহানুমান সংক্রান্ত বিষয়গুলোকে সুসংহত রূপ দেন, তখন থেকেই জ্ঞানের আলাদা একটি ব্রাঞ্চ হিসেবে আমরা যুক্তিবিদ্যার অস্তিত্বের দেখা পাই, আর সেজন্যই এরিস্টটলকে বলা হচ্ছে যুক্তিবিদ্যার জনক। এরিস্টটলের হাত ধরেই এই যুক্তিবিদ্যার জন্ম, সেজন্যই এরিস্টটল হচ্ছেন যুক্তিবিদ্যার জনক। তাহলে আমরা আপাতত এই ক্লাস থেকে আমরা জানতে পারলাম অনুমান কি, যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থটি কি, এবং এই যুক্তিবিদ্যার আলোচনা কখন থেকে শুরু হয়েছে। এবার আমরা একটা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অনুমান যখন ভাষায় রূপ নেবে তখনই সেটি হবে যুক্তি। আমরা যে যুক্তিবিদ্যায় যে যুক্তি নিয়ে কথা বলছি সেই যুক্তির একটি বিশেষ প্যাটার্ন আছে, একটি আকার আছে। একটি প্রচলিত উদাহরণই তোমাদের সামনে উপস্থাপন করছি বোঝার সুবিধার জন্য। সকল মানুষ হয় মরণশীল। রবীন্দ্রনাথ হন একজন মানুষ। অতএব রবীন্দ্রনাথ হন মরণশীল।
আমরা অনুমান সংক্রান্ত আলোচনায় একটি কথা বলেছিলাম যে অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, যে মানসিক প্রক্রিয়ায় অজানা বিষয়কে জানা হয় এবং অজানা বিষয়কে জানার জন্য নির্ভর করতে হয় জানা বিষয়ের উপরে। আমরা এবার যে একটি অনুমান উপস্থাপন করছি বা একটা যুক্তি উপস্থাপন করছি, এখানে আমাদের দুটি বিষয় হচ্ছে আমাদের জানা। সকল মানুষ হয় মরণশীল, এটাকে আমরা সত্য বলে ধরে নিচ্ছি, এবং রবীন্দ্রনাথ হন একজন মানুষ, তাকে আমরা সত্য বলে ধরে নিচ্ছি, বা আমাদের এটি জ্ঞাত বিষয়। তা থেকে আমরা অজ্ঞাত একটি বিষয়ে উত্তরণ ঘটাচ্ছি, সেটা হলো রবীন্দ্রনাথ হন মরণশীল। এই দুটি বিষয় হলো আমাদের জানা বিষয় বা জ্ঞাত বিষয়, আর এটি হলো আমার অজানা বিষয় বা সিদ্ধান্ত। সিদ্ধান্ত যুক্তিবিদ্যার ভাষায় এই জানা বিষয়কে বলা হয় আশ্রয় বাক্য, আর আমরা নতুন যে বাক্যে উপনীত হই তাকে বলা হয় সিদ্ধান্ত। অনুমান যখন যুক্তিতে রূপ নেয় তখন কয়েকটি যুক্তি বাক্যের প্রয়োজন। এখানে দুই বা ততোধিক যুক্তি বাক্যের প্রয়োজন একটি যুক্তি প্রণয়ন করার জন্য। এই দুই বা ততোধিক যুক্তি বাক্যের মধ্যে যে যুক্তি বাক্যগুলো থাকে আমাদের জ্ঞাত, সেই যুক্তি বাক্যগুলোকে আমরা বলছি আশ্রয় বাক্য, এবং আশ্রয় বাক্যের উপর নির্ভর করে নতুন যে যুক্তি বাক্যটি আমরা পেয়েছি সেই যুক্তি বাক্যটিকে বলছি আমরা সিদ্ধান্ত। এভাবে আমরা যুক্তি দিয়ে থাকি। আমরা স্যার আরেকটি যুক্তি যদি এভাবে তোমাদের সামনে উপস্থাপন করি যে সকল ফুল হয় সুন্দর, এটি আমাদের জানা বিষয়। গোলাপ হয় একটি ফুল, সেটিও আমরা জানি। তারপর স্বাভাবিকভাবেই সিদ্ধান্তে আমরা উপনীত হব গোলাপ হয় সুন্দর। এভাবে আমরা যখন চিন্তা করি তখন চিন্তা ধীরে ধীরে অগ্রসর হয়। চিন্তার ক্ষেত্রে সিদ্ধান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের জীবন চলার পথে বিভিন্ন বিষয় অধ্যয়ন করতে যেয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি খুব সহজ এবং সরল নয়। এই সহজ এবং সরল নয় এই বিষয়টিকেই আমরা জন্মের পর থেকেই আমরা এই কাজটি করে আসছি। এই কাজটি করে আসছি একটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা জন্মের পর ধীরে ধীরে আমরা হাঁটতে শিখি, কথা বলতে শিখি। সেই একই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার কাজটিও আমরা করে যাচ্ছি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমরা হাঁটতে শিখছি, আমরা কথা বলতে শিখছি, কিন্তু এখন যদি হঠাৎ করে কোনো একজন বালককে যদি বলা হয় যে সেনাবাহিনীর লোকরা যে সেভাবে তাকে মার্চ করতে বা সেভাবে হাঁটতে, সেটা কিন্তু পারবে না, কারণ সে প্রশিক্ষিত নয়। সে জানে না সেনাবাহিনীর লোক নিয়মমাফিক যে হাঁটা, সে হাঁটাটি কীভাবে হাঁটে। আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় যে হাঁটা, সেই হাঁটা হলো একরকমের, কিন্তু যখনই শৃঙ্খলাবদ্ধ যে বাহিনীগুলো আছে সেই বাহিনীর যে হাঁটা, সেটি অন্য রকমের, এবং সেই হাঁটাটি সবাই পারবে না। পারবে তখনই যখন তাকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। তাহলে আমরা আমাদের জীবন চলার পথে আমরা যেরকম সিদ্ধান্ত গ্রহণ করছি, কিন্তু এই সিদ্ধান্ত কখন ভুল হয়ে যায় সেটি আমরা জানি না। কিন্তু আমরা যখন যুক্তিবিদ্যা যখন অধ্যয়ন করব তখন আমরা সিস্টেমেটিক্যালি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। সেখানেই হলো স্বাভাবিকভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং যুক্তিবিদ্যা পঠন পাঠনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের পার্থক্য। আজকের যুক্তিবিদ্যা তোমাদের সামনে আমরা সাধারণ ভাষায় উপস্থাপনের এই পর্যায়ে আমি তার একটি সংজ্ঞা উপস্থাপন করতে চাই। সেটি হলো, আই.এম. কপি নামে একজন যুক্তিবিদ আছেন, আধুনিক যুক্তিবিদ, যার সংজ্ঞাটিকেই বর্তমানকালে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে ধরা হয়। তার বক্তব্য হচ্ছে, লজিক ইজ দ্য স্টাডি অফ দ্য মেথডস অ্যান্ড প্রিন্সিপালস ইউজড টু ডিস্টিংগুইশ গুড ফ্রম ব্যাড রিজনিং। যাকে আমরা বাংলায় এইভাবে করতে পারি যে যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিদ্যা। কপির সংজ্ঞা থেকেও এই বিষয়টি দেখা যাচ্ছে যে যুক্তিবিদ্যা হলো এরকম একটি বিষয় বা এরকম একটি বিদ্যা যেখানে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে কিভাবে পৃথক করা যাবে সেই বিষয়ের যে পদ্ধতি এবং যে নীতিগুলো সেগুলো দেওয়া হয়। তাহলে আমাদের আলোচনার শুরু থেকেই এই পর্যন্ত আমরা ঘুরে ফিরে এই কথাটি বলার চেষ্টা করছি,
আমরা যখন যুক্তি প্রদান করি, আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা যখন অনুমান করি, তখন আমাদের এই অনুমানগুলো, আমাদের যুক্তি বৈধ হতে পারে এবং অবৈধ হতে পারে। কিন্তু আমাদের সকলের লক্ষ্য হচ্ছে একটি বৈধ যুক্তি তৈরি করা, একটি সঠিক অনুমান প্রদান করা এবং অবৈধ অনুমান থেকে বৈধ অনুমানকে পৃথক করা অথবা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করা। এবং যুক্তিবিদ্যার উদ্দেশ্য তাই। যুক্তিবিদ্যা এই কাজটি করে থাকে। যুক্তিবিদ্যা সেই পদ্ধতি এবং নীতিসমূহকে যোগান দিয়ে থাকে যে পদ্ধতি এবং নীতিসমূহ আমাদেরকে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার জন্য কাজে লাগে। তাহলে আজকের এই ক্লাস থেকে তোমরা যুক্তিবিদ্যার এই সংজ্ঞাটি অন্তত পক্ষে মনে রাখার চেষ্টা করবে যে যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিষয় বা বিজ্ঞান যেখানে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি এবং নীতিসমূহের আলোচনা করা হয়। এবার আমি খুবই সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে এই যুক্তিবিদ্যা কেন আমরা পড়ব। আমরা তো যুক্তিবিদ্যা না পড়েও এ পর্যন্ত আমরা যুক্তি দিয়ে আসছি, তাহলে যুক্তিবিদ্যার প্রয়োজন কেন? আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টিকে স্পষ্ট করতে চাই। সেটি হলো, আমরা জন্মের পর থেকেই ভাষা শিখেছি। আমাদেরকে কেউ আলাদাভাবে টিউটর রেখে বা শিক্ষক রেখে ভাষা শিক্ষা দেননি। বাংলাই হোক, ইংরেজি হোক, আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ মাতৃভাষাকে আমরা শিখে নিয়েছি প্রাকৃতিকভাবেই। কিন্তু ভাষার ত্রুটি কোথায়, সেই প্রশ্নটি যদি করা হয় তাহলে আমরা সেটি পারব না। তখন আমাদেরকে ভাষার ব্যাকরণ পড়তে হবে, ইংরেজি ভাষারই হোক অথবা বাংলা ভাষারই হোক। ঠিক তেমনিভাবে আমরাও স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আমরা যুক্তি দিয়ে